আরএল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বার নিবেদিত দেশ সাম্প্রতিকে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। মবে জড়িতদের ছাড় নয়, দেশে জঙ্গি নেই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের উত্তাপ ও পিআর পদ্ধতি এই শিরোনামে আজ আমরা কথা বলবো। কথা বলতে আমাদের সঙ্গে আলোচনা এবং বিশ্লেষণের জন্য দুজন অতিথি আছেন। আমি একটু পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, রাষ্ট্রবিজ্ঞানী, আছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার, আপনাকে দিয়ে একটু শুরু করি। পিআর পদ্ধতি নিয়ে রাজনীতিতে এখন তর্ক বিতর্ক চলছে, সেটি মাঠেও অনেক উত্তেজনা ছড়াচ্ছে। এই পদ্ধতিতে নির্বাচনের যে বাস্তবতা আসলে কতটা আছে, আপনার বিশ্লেষণ দিয়ে শুরু করতে চাই। আসলে পিআর পদ্ধতি নিয়ে যে নির্বাচনের যে এখন আমরা দেখব একটু গন্ডগোলের মধ্যে আছে রাজনৈতিক দলগুলির মধ্যে, সেটি আসলে কিন্তু আমরা দেখি এই সংস্কার যখন শুরু করলো বর্তমান সরকার ক্ষমতায় এসে একটার পর একটা কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। প্রথম কিন্তু আমরা ধারণা করে নেই পিআর পদ্ধতিতে নির্বাচনের যে সমস্যাটা এখন দেখা দিচ্ছে এরকম দেখা দিবে। এটা কখন দেখলাম আমাদের সামনে আসলো, অর্থাৎ গ্রেট ব্রিটেনে, এটা সহজ করে দিয়ে লন্ডনে, গ্রেট ব্রিটেন একটু বড় আকারেই হয়, চারটা কিংডম নিয়ে, যেটা যাই হোক। তো ওখানে তারেক রহমান সাহেব বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান এবং আমাদের যিনি সরকার প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস সাহেব, তারা যে আলোচনা করলেন সেখানে আলোচনাটা আমরা দেখি একটি ফলপ্রসূ আলোচনা হলো এবং আমাদের সবার সামনে একটা আশার সঞ্চার হলো যে হয়তোবা নির্বাচনটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে হবে মাঝামাঝি সময়, অথবা একটু শর্ত যেহেতু এখানে ছিল আলোচনার মধ্যে, যদি বিচারগুলো না করা হয়, সংস্কার না হলে পিছিয়ে এপ্রিল মাসে যেতে পারে। তাহলে ফেব্রুয়ারি এবং এপ্রিল এর মাঝে কিন্তু বেশি পার্থক্য ছিল না। আমরা অনেকে আশাবাদী ছিলাম যে নির্বাচনটা হয়ে যাচ্ছে শান্তিপূর্ণভাবে, হয়তোবা সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্তে পৌঁছবে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম ওখান থেকে, তো লন্ডন থেকে দুজনে আলাপ আলোচনা পরেই দেশের মধ্যে রাজনৈতিক দলগুলো একটা বিষয় নিয়ে যেটি প্রায় কথা কাটাকাটি এবং রাজনৈতিক পলিটিক্যাল ডেডলকে যেটা চলে যাচ্ছে, সেটি হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন। এটা জামাত ইসলাম এবং আমাদের আরসিপি এবং আরও তাদের সাথে ছোট ছোট দল এবং ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলো বলতেছে পিআর পদ্ধতি যদি ঠিকঠাক না করা হয় বা এই পদ্ধতিতে নির্বাচন না হলে তারা নির্বাচন করতে দিবে না, নির্বাচন হবে না। এখন এটা হচ্ছে কি, রাজনৈতিক দলগুলো কিন্তু সমস্যা সমাধানের জন্য সবসময় ছাড় দিতে হবে। ছাড় না দিলে তো পলিটিক্যাল ডেডলক কখনো মীমাংসায় পুষতে পারে না। তা আমার মনে হয় বিএনপি কিন্তু অনেক ছাড় দিয়েছিল। প্রথম দিকে বিএনপি যতটুকু অ্যাডামেন্টস ছিল, কিন্তু আমরা দেখি লন্ডন বৈঠকের পরে কিন্তু বিএনপি অনেক ছাড় দিয়েছে। সেটি হচ্ছে পরপর দুবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না। তারপর তাদের অনেক ডিমান্ড ছিল যেটি এইখান থেকে তারা সরে আসবে না। কিন্তু গণতন্ত্রের স্বার্থে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন সিদ্ধান্ত নিলেন যে ইউনূস সাহেবের সাথে আলাপ আলোচনা করে এই সমস্যার সমাধান করতে হবে দেশের স্বার্থে, তারপরে আমরা দেখি হয়তোবা যেই পার্টির নামগুলো আমরা বললাম ওই পার্টিগুলো থেকে এই ধরনের প্রস্তাব আসলো যে সংস্কারটি করতে হবে এবং সংস্কার এখানে আসল বিষয়ে দাঁড়িয়েছে পিআর পদ্ধতি। কিন্তু আমাদের বক্তব্য, হয়তোবা আমি আমারটাই বলি, সেই বক্তব্য হচ্ছে যে পিআর পদ্ধতি এটা কিন্তু সংস্কারের মধ্যে, যেটি সংস্কার হচ্ছে একটি কন্টিনিউয়াস প্রসেস, নেভার এন্ডিং প্রসেস। এটা দেখবো যে ইভেন আমরা গণতন্ত্রের যেটি আধুনিক গণতন্ত্রের আদিভূমি যেটাকে বলা হয় গ্রেট ব্রিটেন, সেখানে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে গণতন্ত্র শক্তিশালী হয়েছে এবং ইন্টারেস্টিং হচ্ছে ওখানে গণতন্ত্রটা প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু প্রকৃতপক্ষে প্রোটেস্ট্যান্টের কিছু কর্মসূচির মধ্যে দিয়ে। সেটি হচ্ছে আপনার ওয়ার্ক ইজ ওয়ারশিপ, অর্থাৎ কর্মই ধর্ম। আর ক্যাথলিকরা যখন ধর্মের উপর ভিত্তি করলো, এরা কর্মই ধর্মের এই পদ্ধতির মাধ্যমে কিন্তু পুঁজির বিকাশ হয়ে আমরা দেখব আসলে আস্তে আস্তে রাজার ক্ষমতাটা কমে গিয়ে
পার্লামেন্টের ক্ষমতাটা বেড়ে যাবে। আর আমরা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি গ্রেট ব্রিটেনের কিন্তু আনরিটেন কনস্টিটিউশনে এটা ওখানে আছে, যদিও রিটেন কিছু আছে, পিটিশনার রাইটস, বিল অফ রাইটস এগুলো আছে, কিন্তু এই যে কনস্টিটিউশনের ধারাগুলি ডেভেলপ করছে এটি কিন্তু কনস্টিটিউশনের লিখিত আকারে অথবা তৈরি করার মধ্যে দিয়ে না, গড়ে ওঠার মধ্যে দিয়ে। আমরা দেখব কনস্টিটিউশন গ্রেট ব্রিটেনে গড়ে উঠছে এবং তৈরি করার মধ্যে না। আমাদের দেশগুলিতে হয় কি যে কনস্টিটিউশন তৈরির উপর গুরুত্ব আরোপ করা হয়। এই ইউনূস সাহেবের যেটা বলবো, তৈরি করে বলতেছে এই সংস্কারগুলি করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, কিন্তু নিয়ম হলে এক একটা ক্রাইসিস আসবে, এক একটা সমস্যা ওই ক্রাইসিসগুলি সলভ করে অগ্রসর হতে হবে, এইভাবেই গণতন্ত্র বিকশিত হয়। কিন্তু আমার মনে হচ্ছে যদি রাজনৈতিক দলগুলো সদিচ্ছা থাকে, বিএনপিকে আমি বলবো বিএনপির মতো যতটুকু তারা এখন অগ্রসর হয়েছে, ছাড় দিয়েছে, জামাত ইসলাম সহ ইসলামিক পলিটিক্যাল পার্টি এবং ছোট ছোট পার্টিগুলো ছাড় দিতে হবে। এই প্রশ্নে এই মুহূর্তে আমি আমারটা বলে দিচ্ছি, এই মুহূর্তে আমি মনে করি না বাংলাদেশে পিআর পদ্ধতি অপরিহার্য হচ্ছে। পিআর পদ্ধতি হচ্ছে আপনার গণতন্ত্রের একটা উঁচু স্তরে, যেখানে ইভেন আমার প্রতিবেশী রাষ্ট্র ভারতও কিন্তু গণতন্ত্রের পিআর পদ্ধতি নেই ওখানে। তার কারণ হচ্ছে ওখানে কিন্তু গণতন্ত্রের ভিত্তিটা বাংলাদেশ, পাকিস্তান এদেশে অনেক শক্তিশালী, তারপরে এই পদ্ধতি যায়নি। না যাওয়ার কারণ হচ্ছে ওইখানে আপনার গণতান্ত্রিক ভিত্তি যেটা পুঁজির উপরে বিকশিত হয়েছিল, টাটা, বিড়ালা, ডালমিয়া, তারা কিন্তু একটা ভিত্তির গড়ে তোলার জন্য সহযোগিতা করছে, একটা জাতীয় পুঁজি যেটার উপরে। আমার দেশে তো সেটাও নাই। বাংলাদেশে কিন্তু জাতি পুঁজি যে বিকশিত হবে সেটা নেই। যারা এই গণতান্ত্রিক ইনস্টিটিউশনকে, ওই ইনস্টিটিউশনগুলি কিন্তু আসল। আমার দেশে কি ইনস্টিটিউশন ফাংশন করতেছে? ফাংশন করে নাই। যতটুকু গড়ে উঠবে আমরা দেখি একদলীয় সরকার হয়ে অনেক সময় ফ্যাসিবাদী স্টাইলে ওটি শেষ করে দেয়। তাহলে এই যে পিআর পদ্ধতি নিয়ে অগ্রসর হচ্ছে যারা, এটা হচ্ছে আমার সেই অর্থনৈতিক কাঠামোটা লাগবে, আমার আপনার বহুত্ববাদী সমাজ লাগবে, আমার টলারেন্স লাগবে, এগুলি সব তৈরি হওয়ার পরে আস্তে আস্তে বিকশিত হতে হবে। তবে আমার মনে হয় যারা এটা করতেছে, এটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে বলি, হয়তো বা তারা কিছু ছাড় চাচ্ছে, অথবা মনে করতেছে এপ্রিলে নির্বাচন না হয়ে আরেকটু দেরিতে নির্বাচন হলে আমাদের দলটা শক্তিশালী হবে, আমরা নির্বাচনে কিছু ভালো ফলাফল পাবো। তা আমার মনে হয় ওই দিকে না চেয়ে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের স্বার্থের দিকে তাকিয়ে যারা আজকে এই ডিমান্ডগুলো সামনে এনে অনেককে সৃষ্টি করতেছে, এই পথ থেকে সরে গেলে সবারই ভালো হবে, দেশেরও ভালো হবে। অসংখ্য ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। পিআর পদ্ধতি বাস্তবায়নের যে বাস্তবতা, মানে এই পদ্ধতি বাস্তবায়ন, সেটা কতটা এখন আছে আপনার কাছে কি মনে হয়? এবং যেসব যুক্তিগুলি তুলে ধরা হচ্ছে, রাজনৈতিক দলগুলো তুলছেন পিআর পদ্ধতির পক্ষে, সেগুলো আপনার কাছে কিরকম মনে হয়? আপনার বিশ্লেষণ একটু জানতে চাই। না, পিআর পদ্ধতির পক্ষে তো একটাই যুক্তি যে এখানে যখন আমাদের যে ভোটিং সিস্টেম আছে সেই সিস্টেমে আপনি একটা মানে একটা আসনে আপনি 1 ভোট বেশি বা 100 ভোট বা 1 লাখ ভোট বেশি পেলে নির্বাচিত হবেন, এবং আপনার এইভাবেই 300 আসনের ফলাফল নির্ধারিত হবে। যারা পিআর চাচ্ছেন তারা অত ভালোভাবে ব্যাখ্যা না করলেও তারা বলতে চাচ্ছেন যে তাহলে ভোটটা হোক মার্কার ভিত্তিতে, এবং তারপরে যত পার্সেন্ট ভোট পাবেন তত পার্সেন্টের ভিত্তিতে পার্লামেন্টে তাদের সদস্য দিতে হবে। এটাই হলো মোদ্দা কথা তাদের। আরও অনেক গভীর আলোচনা করা যেতে পারে। পৃথিবীর বহু দেশেই পিআর পদ্ধতি আছে, বিশেষ করে উন্নত গণতান্ত্রিক দেশে 85+ সামথিং, মানে 100+ দেশে পিআর পদ্ধতি তারা অনুসরণ করার চেষ্টা করছেন, এবং নানান ধরনের পিআর পদ্ধতি। যেমন ধরেন জার্মানির উদাহরণ দিলে তো আমাদের দেশে ওটা আবার কেউ মানতে যাবেন না, যে 5% কম ভোট পেলে পার্লামেন্টে কোনো সিট নাই, তো আপনি আসেন ওটা নিয়ে খেলেন। তখন তো খেলতে রাজি হবে না ওই যে ছোট ছোট দলগুলো যারা এখন চায়, কারণ 5% বেশি ভোট আছে এরকম দলের সংখ্যা তো বাংলাদেশে কয়েকটি, তাই না? তো তাদের সাথে যারা যুক্ত হচ্ছেন, জোট টোট হবে না। আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস আমাদের দেশে অনেক বেশি আছে, বেশ কিছু ইন্ডিপেন্ডেন্ট, তারা কিভাবে পিআর পদ্ধতির সুবিধাটা পাবেন না। সুতরাং নুরুল আমিন সাহেব যেটা বলেছেন যে একটা উন্নত গণতান্ত্রিক চর্চার দেশে পিআর পদ্ধতি নিয়ে আলাপ আলোচনা হতে পারে, বাট এখন পিআর নিয়ে যারা আলোচনা করছেন, যারা দাবি করছেন, তারা আসলে সময় চাচ্ছেন একটা,
আর একটা হলো যে তাদের যেহেতু কম ভোট আছে, কারো কারো 0.001% আছে কিনা আমি জানি না, সো সেই কম ভোটের মধ্যে দিয়ে একটা দুইটা সিট পাওয়া যায় কিনা। ফাইনালি হয়তো জামাতের জন্য এটা লাভজনক হবে, বিকজ তাদের যদি 6% ভোট থাকে বা ধরেন 10% থাকলে তারা 30টা আসন পাবেন পার্লামেন্টে। এখন তারা ইলেকশন করলে 2-3টা পান। বিএনপির সাথে যখন ইলেকশন করেছিলেন তখন ডাবল ফিগারে গিয়েছিলেন। সো তাদের জন্য এটা একটা চিন্তা ভাবনা এবং ভালো, তাদের পক্ষে যাবে বিষয়টা। কিন্তু আমাদের জনগণ, আমাদের রাষ্ট্র এবং রাষ্ট্রের যে ব্যবস্থাটা, সেটা কতটুকু আমরা রেডি। এখন আমরা ভোটাররা আসলে এটাতে কতটা অভ্যস্ত, মানে আপনার কাছে কি মনে হয় ভোটাররা তো রাজনীতির মাঠ কতটা অভ্যস্ত? ভোটাররা তো পিআরই বোঝে না। আমরা কেবল 1970 সালে, মানে এখন থেকে 54-55 বছর আগে এক ব্যক্তি এক ভোট চালু করেছিলাম। তার আগে একটা ভোট সিস্টেম ছিল না, বেসিক ডেমোক্রেসি, যেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা নির্বাচিত হতেন। তারপরে সংখ্যা ছিল 40,000 পূর্ববঙ্গে বা পূর্ব পাকিস্তানে আর 40,000 পশ্চিম পাকিস্তানে। এই 80,000 লোক প্রেসিডেন্ট নির্বাচন করতো। ওই ভোটের থেকে আমরা 70 সালে যে এক ব্যক্তি এক ভোট চালু করেছি এবং আমাদের ভোটাররা ওই ভোটে অভ্যস্ত। আমাদের ভোটাররা তো ইভেন মানে আপনার মার্কাতে ভোট দিতে অভ্যস্ত হয়েছে, সেটাও কঠিন মানে ছিল। একসময় তো শুধু মার্কার বক্স থাকতো, সেই বক্সে ফেলতে হতো। এখন মার্কাতে সিল মারতে পারে। তার মাঝখানে আসছিল ইভিএম, ভোটারদের তো নানান অসুবিধা হয়েছে, যদিও এটা আধুনিক সিস্টেম। তো পিআর যদি আপগ্রেডেড গণতান্ত্রিক সিস্টেম হলেও আমাদের ভোটারদের জন্য এটা উপযোগী না। আর এখন পিআর যারা চাচ্ছেন তাদের একটা উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে ভোটটা ডিলে করা অথবা এমন একটা জিনিস তৈরি করা যে যেখানে ভোট নিয়ে একটা বাকবিতণ্ডা হবে এবং ভোটটা পিছিয়ে যাবে। এবং পিছিয়ে গেলে হয়তো তারা ভাবছেন তাদের আখেরে কোনো লাভ হবে, কেননা সময় পাবেন নতুন দল এবং জামাত এবং ইসলামী দলগুলো। পিআর নিয়ে যে আলোচনা নেই এরকম না। অসুবিধাগুলো কি, মানে আপনি তো বলেন যে অসুবিধাগুলো একটা অসুবিধা হলো যে আপনার গভর্নমেন্ট ফর্ম করতে যেয়ে তখন আপনার 50%-এর উপরে ভোট না পেলে আপনি গভর্নমেন্ট ফর্ম করতে পারবেন না। প্রধান অসুবিধা যে আপনাকে মানে 300 আসনের মধ্যে 150 পেতে হলে কোনো দলকে নির্দিষ্টভাবে কোন দলে তো 50% পাওয়ার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে, এখন পর্যন্ত পায়নি। ওইটা একদম 1970 ইলেকশনে 75% ভোটস পেয়েছিল আওয়ামী লীগ, তারপরে তো আর কোনো দল পায়নি। তো সেই কারণে আপনি নেপালে ট্রাই করা হয়েছে। নেপালে দেখছেন না, 10 বছরে 12টা গভর্নমেন্ট হয়েছে, প্রত্যেক 3 মাস 6 মাস পর পর গভর্নমেন্ট চেঞ্জ। আমাদের দেশে আমরা এটা করতে পারবো না। আরেকটা অসুবিধা বললাম, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটদের কি হবে? আমাদের তো অনেক যারা স্বতন্ত্র দাঁড়াবেন তাদের কি হবে? তারা পিআরে তো কোনো দলের মধ্যে তাদের জায়গা নেই। তো এবং দলের যে আমরা বলছি যে দলগুলোর মধ্যে গণতন্ত্র নেই, এটা একটা বড় অভিযোগ না? দলগুলোর মধ্যে গণতন্ত্র নাই, নির্বাচনে নমিনেশন কেনাবেচা হয়। তারপরে আপনি বলছেন যে নিজেরাই গণতন্ত্র চর্চা করে না, পার্টির মধ্যে গণতন্ত্র নাই, পার্টির মধ্যে অনেক সংস্কার করতে হবে। তো এখন পিআরে তো আপনি পার্টির নেতাকে সব ক্ষমতা দিয়ে দিলেন, সে তার ঠিক করতে পারে। ইয়েস, আগে ডিক্লেয়ার করবে 100-300 আসনের তার প্রার্থী কারা, কাদেরকে তিনি প্রেফারেন্স দেবেন সেটা ডিক্লেয়ার করবে। তাই এই ক্ষেত্রে পার্টি তার ইচ্ছা মতো তখন পার্লামেন্টের মেম্বার নিতে পারবে। তখন পার্টি প্রধানের ইচ্ছা, এখন বাংলাদেশে তো পার্টি প্রধানের ইচ্ছার উপরে সবকিছু নির্ভর করে। তো সেই জায়গায় গণতন্ত্র একটা বিপদে পড়তে পারে। আপনি 70 অনুচ্ছেদের বিষয়ে যেটা আলোচনা করেছি ভালো, কিন্তু আপনি কি মনে করেন মানে আমরা এমনি জনগণকে এরকম মনে করে যে 70 অনুচ্ছেদ আছে তো প্রধানমন্ত্রীর সামনে তার দলের এমপি জোরদার প্রতিবাদ করবে কোনো একটা বিল নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে? এটা কি মনে হয় আমাদের? এখনো মনে হয় না। কারণ মনে হয় না কারণ এই প্র্যাকটিস তো নাই। 70 অনুচ্ছেদ করতে হবে এবং এটা প্র্যাকটিস করতে হবে, এবং এই প্র্যাকটিস করানোর জন্য, এই ওপেননেস করানোর জন্য পার্টির লিডারের একটা বড় দায়িত্ব আছে। সুতরাং এই মুহূর্তে পিআর বাংলাদেশের জন্য উপযোগী বলে আমি মনে করি না। ধন্যবাদ অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার। আপনার কাছে আসলে তিনিও বললেন যারা বাবুল আলম শহীদ খান, যে কুফল বা সুফল কিছু দেখেন বা আপনার কাছে কি? না, আমি যেটা আগে আমি বলেছি, আপনার একটি বহুত্ববাদী সমাজ যদি হয়, গণতন্ত্র যদি আগ থেকে ফাংশন করত, একটি উন্নততর গণতান্ত্রিক সমাজ হতো, আমাদের মধ্যে রাজনৈতিক দলগুলির মধ্যে টলারেন্স থাকতো এবং রাজনৈতিক দলগুলির মধ্যে সমালোচনা, আত্মসমালোচনা যদি থাকতো, তাহলে হতো কি পিআর পদ্ধতি নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারতাম। অর্থাৎ আরও সুন্দরভাবে কিভাবে জবাবদিহিমূলক গণতন্ত্র করা যায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আবু আলম শহীদ সাহেব বললেন যে বক্তব্যগুলি একই ধরনের বক্তব্য আমার নিকট থেকে আসবে। তার কারণ হচ্ছে আমি মনে করি না এই মুহূর্তে বাংলাদেশে
এই পদ্ধতি প্রচলিত হলে গণতন্ত্রের জন্য ভালো হবে। আমার মনে হয় গণতান্ত্রিক পদ্ধতিটা এখন যেভাবেই সরকার অগ্রসর করতেছে সংস্কারের মধ্যে, অন্য অন্য সংস্কার যেগুলো রাজি হয়েছে, বিএনপি সহ ম্যাক্সিমাম দলগুলো এখন দেখি রাজি হয়েছে, ওই পর্যন্ত থেকে এটাকে আপাতত এইখানে রেখে যে অবস্থা আছে, পরবর্তী পর্যায়ে চিন্তা ভাবনা করলে আমি মনে করি না মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এবং কনস্টিটিউশনের কোনো ক্ষতিগ্রস্ত হবে। বরঞ্চ আমরা ধীরে ধীরে যদি অগ্রসর হই তাহলে আমার মনে হয় গণতন্ত্র শক্তিশালী হবে। নাহলে হঠাৎ করে একটা পদ্ধতি, এমন পদ্ধতি সামনে আনলাম যেটাকে প্র্যাকটিস করতে গিয়ে হচট খেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমি একটি বিরতি থেকে ফিরে এসে আবারও ফিরতে চাই আলোচনা। প্রিয় দর্শক, আরএল দেশ সম্পর্কে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। স্বাগত জানাচ্ছি আমি অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার। আপনার কাছে আসি যে নির্বাচন নিয়ে একটি সম্ভাব্য সময় সরকার দিয়েছে, এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে তর্ক বিতর্ক নানান কিছু আছে, সংশয় শঙ্কাও আছে। আপনি কি কোনো সংশয় শঙ্কা দেখেন কিনা? আমি দেখি, এর আগে অবশ্য এমন গভীরভাবে আমি চিন্তা করিনি, কিন্তু দু একদিন যাবৎ গভীরভাবে চিন্তা করতেছি আর একটু জেনে শুনে। কারণ আমাদের দেশের পার্টিগুলো তো এই ভিতরে খবর এসে পড়ে, এবং যেটা হচ্ছে যে কথা কিছুক্ষণ আগে বললাম, যারা পিআরের মাধ্যমে নির্বাচনটা করতে চাচ্ছে, এই পদ্ধতি হওয়ার পরে করবে, তাদের কিন্তু নির্বাচনকে যত না সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয় অথবা গণতন্ত্র এখানে আসে, আমার মনে হচ্ছে সে তার চেয়ে বেশি হচ্ছে যে নির্বাচনটা যেন ফেব্রুয়ারি মাসে না হয়, আরেকটু দূরে হয়। দূরে গেলে হবে কি, তাদের রাজনৈতিক যে দলটি সেটা শক্তিশালী হবে এবং তারা গ্রাসরুট লেভেলে যাওয়ার চিন্তা ভাবনা করবে। কিন্তু আমার মনে হয় এই দেশে সাধারণত এর আগে আমরা যেটা দেখেছি, দুটো পার্টি শক্তিশালী ছিল, একটি হচ্ছে আওয়ামী লীগ আর একটি বিএনপি। তো এখন যেহেতু আওয়ামী লীগ আপাতত দৃষ্টিতে আমরা দেখতেছি না, হয়তো এবারে নির্বাচন করতে দেবেও না, সেই ক্ষেত্রে এই অপোজিশন পলিটিক্যাল পার্টিগুলো যারা হবে, ওরা এমনভাবে আমরা প্রায় সবাই ধরে নিচ্ছি হয়তোবা নির্বাচনে বিএনপি জয়লাভ করবে। তো হয়তোবা বলে মনে হচ্ছে নাও তো করতে পারে, তবে তারা যদি তাদের মাথায় যদি তারা মনে করে রেখে যে না, আমরা প্রয়োজনে অপোজিশন পলিটিক্যাল পার্টি হিসাবে শক্তিশালী হয়ে দাঁড়াবো, তারপর আস্তে আস্তে আমরা নির্বাচনের মাধ্যমে অগ্রসর হব, একদিন ক্ষমতায় যেতে পারি। তো সেই দিকে কিন্তু ভালো হতো। এইটাও কিন্তু ওই পিআর পদ্ধতি, ওইখানে যাওয়ার জন্য একটা টলারেন্সের যে সিস্টেমটা, সেটা লক্ষ্য করে ধীরে ধীরে তারা অগ্রসর হতে পারত। কিন্তু আমার মনে হয় আমাদের যে পার্টিগুলি চোখের সামনে দেখতেছি, তারা চাচ্ছে কত তাড়াতাড়ি এই সুযোগটা নিয়ে নির্বাচনের মাধ্যমে পিআর পদ্ধতি সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার পরে এর মাধ্যমে আমরা নির্বাচনে যাব এবং দেরি হলেও ক্ষমতায় আসব। তা আমার মনে হয় এই ধরনের চিন্তা ভাবনা যদি করা হয়, তাহলে ব্যক্তি যেমন লাভবান হয় না, আপাতত মনে করে লাভবান হবে, দেশও লাভবান হবে না এবং দেশের এই গণতান্ত্রিক পদ্ধতিও কখনো শক্তিশালী হবে না। আর নির্বাচনটা যদি ইউনূস সাহেব যদি সিনসিয়ারলি চিন্তা ভাবনা করেন, তাহলে আমার মনে হয় অথবা অগ্রসর হন, তাহলে মনে হয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে না হলেও এপ্রিল মাসে হয়ে যাবে। তার কারণ এখানে তো ইন্টারনাল অ্যাক্টরসরা যেমন কাজ করতেছে, এক্সটার্নাল অ্যাক্টরসরা কিন্তু কাজ করতেছে। তার একটা প্রমাণ আমি আরও দু একটা টক শোতে বলছি। এই পদ্ধতিটা, সংস্কারটা কিন্তু বিদেশি থেকে, পাশ্চাত্য দেশ ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই সংস্কারটা তারা চাচ্ছে। কিন্তু এত তাড়াতাড়ি সব যে একসাথে হবে এটা তারা আশা করে না। তারা যে চাচ্ছে তার প্রমাণ হচ্ছে উইলিয়াম বি মাইলাম, উর্দু রিসার্চ সেন্টারের যিনি গবেষক, তিনি কিন্তু 2-3 মাস আগে এখানে এসে ঢাকায় এসে বলছেন যে 1/11 সময় যে ওয়াদা দিয়ে ওই সরকার ক্ষমতা এসেছিল, তারা সেই ওয়াদা মানে নাই, অর্থাৎ এই সংস্কারগুলো তারা করে নাই। এবার এই ল্যাঙ্গুয়েজে বলছে, আমি যে ল্যাঙ্গুয়েজ এখানে বলতেছি, এবার এটা হবেই, অর্থাৎ দৃঢ়ভাবে বলছে এই সংস্কার হওয়ার পরে নির্বাচনে যাবে। তবে তারা যদি ছাড় দিয়ে বলে, ওইখান থেকে যদি ইঙ্গিত দেয় কিছু, কারণ আমাদের দেশের রাজনীতি তো বাহিরের প্রভাবটা এখনো আছে, কেউ স্বীকার করুক বা অস্বীকার করুক, আমার মনে হয় তাহলে হয়তো বা ইউনূস সাহেব অগ্রসর হতে পারবেন। আর ইউনূস সাহেব তো ইন্টারন্যাশনাল প্লেয়ার, এখন তো এরা তো লোকাল প্লেয়ার। তো উনি যদি ইন্টারন্যাশনাল সে কোনো কানেকশনে যদি অগ্রসর হয়, আমার মনে হয় এপ্রিল মাস উনি করে ফেলবেন। কেন, ওনার একটা মান মর্যাদা
এখানে জড়িত আছে। সবাই মনে করে উনি এপ্রিল মাসের পরে, উনি বারবার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। লন্ডনের ডায়ালগের পরে তো ফেব্রুয়ারি অথবা এপ্রিল আমরা আশা করি, যেটা এর মধ্যে নির্বাচনটা হয়ে গেলে ওনারও মর্যাদাটা রক্ষা হয়, আর দেশও প্রকৃতপক্ষে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হয়তো বা ধীরে ধীরে গড়ে উঠতে পারবে, আমার এটা মনে হয়। ধন্যবাদ আবু আলম শহীদ খান। আমরা আসলে বলছে নানান বিতর্ক আছে নির্বাচন নিয়ে, সংশয় শঙ্কা আছে। আমরা বেশ কয়েকটি দলকে আমরা দেখছি পদযাত্রা করছেন, প্রার্থী পরিচয় করিয়ে দিচ্ছেন, বেশ কয়েকটি দল আমরা লক্ষ্য করছি। নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে, আবার শঙ্কাও আছে। আপনি আসলে কতটা শঙ্কা দেখেন? না, আমি কোনো শঙ্কা দেখি না, বাট এটা তো কোনো কিছু স্থির নাই, পরিষ্কার না। ডক্টর ইউনূসের বক্তব্য, নোবেল লরেট এবং যিনি এখন সরকার প্রধান, তার বক্তব্য ডিসেম্বরে কিছু সংস্কার হলে, জুন আরও বেশি কিছু সংস্কার হলে, এরপর আসলো এপ্রিল, তারপর লন্ডন বৈঠকের পরে 3 প্যারাগ্রাফের একটা বিবৃতি, আনসাইন্ড, স্বাক্ষর করেনি কোনো পক্ষ, বাট একটা বিবৃতি, ঠিক আছে মেনে নিলাম এটাই বিবৃতি। সেই বিবৃতির শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে হতে পারে। সকল ব্যবস্থা করা গেলে তো সকল ব্যবস্থা যখন কোট আনকোট করেন, তখন তো এগুলো কোনো মানে পরিষ্কার আলোচনা না। সুতরাং এখানে শঙ্কারও বিষয় নেই, কিন্তু বিষয়টা হলো যে নির্বাচনের কোনো রূপরেখা নাই। কবে নির্বাচন হবে আমরা কিছু জানি না। আমরা আশা করতে পারি, নুরুল আমিন সাহেব যেমন আশা করছেন যে হয় ফেব্রুয়ারিতে হবে, নাহলে এপ্রিলে হয়ে যাবে। হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেব তার মান মর্যাদা নিয়ে যাওয়ার জন্য এটা করবেন। মেবি হতে পারে, নাও তো হতে পারে। এটা একটা ধারণা থেকে আমরা বলছি, তাই না, যে উনি মনে করতে পারেন যে, বাট যদি উনি মনে করেন যে না, মাঝখানে 5 বছর থাকার কথা উঠছিল না, 5, 10, 20 বছরও কেউ বলছিল থাকুক অন্তর্বর্তীকালীন সরকার 20 বছর। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার এরকম লম্বা সময় থাকতে পারে যদি দেশটা ঠিক মতো পরিচালিত করা যেত। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আছে, মবতন্ত্র হচ্ছে সব জায়গায়, কোনো অ্যাকশন নাই। যদিও আপনি একটু আগে যখন পড়ছিলেন তখন বলছেন মব সহ্য করা হবে না, বাইরে মব সহ্য করা হবে না, এটা তো গত 6 মাস ধরে শুনছি। তারপরে আপনার পটিয়া থানার ওসিকে ট্রান্সফার হতে হয়, তারপরে পাটগ্রাম থানার যারা হামলা করছে তাদেরকে গ্রেফতার করা হয় না, যারা প্রাক্তন চিফ ইলেকশন কমিশনের গলায় জুতার মালা পরিয়েছিল তারা গ্রেফতার হয়েছিলেন, তাদের জামিন হয়ে যায়, অকারণে মানুষ আটকা থাকে, তাই না? এইসব দেখে আপনাকে বুঝতে হবে যে সরকার আসলে কি চায়। তো যারা পিআর চায় বা নির্বাচনটাকে ডিলেট করতে চায়, আমরা একটা সাধারণ ধারণা করছি যে তারা হয়তো নিজেদের দলটাকে একটু গোছানোর জন্য এটা চায়। তো জামাতে ইসলামী নামে একটা দলের জন্ম তো 1941 সালে, তাদের তো গোছানোর কিছু নাই, এবং তারা তো গোছানোই আছে। সুতরাং তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। হ্যাঁ, আপনি এনসিপির কথা বলতে পারেন, বা নতুন নতুন যেসব রাজনৈতিক দলের জন্ম হচ্ছে তাদের কথা বলতে পারেন, তারা দল গোছাতে চায়। তো এখানে একটা বড় প্রশ্ন রেখে যায় আজকে, কতদিন সময় পেলে তারা তাদের দল গোছাতে পারবেন? এটা একটু তারা বলুক। সম্ভব এটা বলা? আমরা জানি 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। তো সে মানুষ কি তাহলে তার ভোটাধিকারের জন্য যে আন্দোলন, এই আন্দোলনের যে মানে প্রধান কারণ, একমাত্র কারণ হলো তত্ত্বাবধায়ক সরকার বাতিল। সেদিন থেকে বিএনপি, জামাতে ইসলাম এবং অন্যান্য দলেরা, তাদের সাথে যারা ছিল তারা বাদে সবাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন দাবি করে আসছে। প্রধান কারণ হচ্ছে একটা নির্বাচন, তার মধ্যে নির্বাচন নিয়ে নির্বাচন 14, 18, 25, 24 নির্বাচন, এইসব নিয়ে নানান অবস্থায় যে তারপরে একটা ফাইনাল সেটেলমেন্টে গেলাম। সেই ফাইনাল সেটেলমেন্টের কারণটা কি? প্রধান কারণ ছিল নির্বাচন। এখন আমরা নির্বাচন নিয়ে কোনো কিছু আলাপ করছি। এখন এই পরিস্থিতিটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এই যে নির্বাচনের দাবিতে 17 বছর 16 বছর ধরে আন্দোলন, সবাই মিলে যারাই আন্দোলন করলো তারাই এখন আবার আপনি বলছেন যে নির্বাচন পেছাতে চায়, পরিস্থিতিটা কি? না, ওই যে সেজন্য তো প্রশ্নটা করলাম যে তারা জামাতে ইসলাম কি গোছানোর জন্য এটা পিছাতে চান? মনে তো হয় না, সেখানে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। এখন জামাতের উদ্দেশ্য কি আমি তো এটা জানি না। পিয়ারের বিষয়ে আমি আরেকটা জিনিস ছোট করে বলতে চাই। এখনো আমরা যেহেতু আলাপ আলোচনা আছি, আমরা যদি উচ্চ কক্ষের ব্যাপারে আলাপ আলোচনা কমপ্লিট করে থাকি, আমরা যদি একমত হয়ে থাকি, নিম্ন কক্ষে মানে পার্লামেন্টে কিন্তু পিয়ারের ব্যাপারে আলোচনা হচ্ছে না। জামাত এবং ইসলামী দলগুলো সেই দাবি নিয়ে গিয়েছে, কিন্তু সংস্কার কমিশনে আলোচনা হচ্ছে উচ্চ কক্ষে পিয়ার করা যাবে কিনা। তো সেখানে বিএনপি যারা আলোচনা করছেন, হয়তো শুনছেন তারা, আমার প্রস্তাব হলো বিএনপি সেখানে আলাপ আলোচনার দ্বার খোলা রাখতে পারে। আমরা প্রথম পার্লামেন্ট নির্বাচন করি, তারপরে যদি উচ্চ কক্ষ করি, উচ্চ কক্ষে কীভাবে নির্বাচন হবে সেই পার্লামেন্টে তো এটা ডিসাইড হবে।
হ্যাঁ, যারা যারা পিআরএ চাচ্ছেন তাদের জন্য বিএনপি অফার করতে পারে যে আমরা পার্লামেন্টের যে 100 সিট আছে এখানে আমরা 50% বা 30% সিটে পিআরএর মাধ্যমে আসবে, বাকিটা আমরা কীভাবে আনবো সেটা আলাপ আলোচনা করতে হবে। একজন সাংবাদিক কীভাবে আনবো ওটা তো পেশাজীবীদের জন্য উন্মুক্ত করা হবে এবং ওই পার্লামেন্টটা ওই কারণে উচ্চকক্ষ করা হয়। একজন শিক্ষক কীভাবে আসবে সেটা ঠিক করতে হবে, একজন আইনবিদ কীভাবে আসবে, একজন ডাক্তার কীভাবে আসবে, বা একজন রিটায়ার্ড সিভিল সার্ভেন্টদের বা রিটায়ার্ড সেনাবাহিনীর লোকদেরকে আপনারা পার্লামেন্টে নিতে চান কিনা, আনলে তাদেরকে কিভাবে নেবেন। তো এটা নিয়ে একটা আলোচনা হতে পারে, কিন্তু ওই জায়গায় কিন্তু আলোচনাটা যেয়ে ওইটা রিজলভ করা যেতে পারে। সো ওইটা ওখানে রিজলভ হয়ে যাক। না হলে হচ্ছে কি যে এখন আমরা উচ্চকক্ষের পিআর নিয়ে আলোচনা করতে করতে দেখা গেল ইসলামী দলগুলো এবং সেখানে জামাতে ইসলাম, এনসিপি এবং কয়েকটি দল অংশগ্রহণ করেছিল, তারা এখন সব পুরা আলোচনাটাই পুরা নির্বাচনটাই পিআরের মাধ্যমে করতে চায়, যেটা একটা আশ্চর্যবোধক চিহ্ন, যেটা হঠাৎ করে এইটা আসার কারণটা কি। তো উনি যেটা বললেন যে তাহলে অভ্যন্তরীণ ক্ষেত্রে কিছু আলাপ আলোচনা হচ্ছে, যদি আপনি ষড়যন্ত্র শব্দটা উচ্চারণ করেন তাহলে আবার কেউ কেউ দুঃখ পেতে পারেন। তা এখন অভ্যন্তরীণ ক্ষেত্রে কি হচ্ছে আমরা জানি না। উইলিয়াম বি মাইলামের যে কথাটা বললেন এইবারে এই সংস্কার হতেই হবে, ওদের মহা দায়িত্ব পড়ে গেছে যে বাংলাদেশের সকল সংস্কার ওনারা করে ছাড়বেন। তো আমেরিকা তো অনেক কাজ করে, আমেরিকা অনেক ভালো কাজ করে, খারাপ কাজ করে। তো আমেরিকার প্রেসক্রিপশনে বা ভারতের প্রেসক্রিপশনে, পাকিস্তানের প্রেসক্রিপশনে বাংলাদেশ তো চলবে না, বা চীনের প্রেসক্রিপশনে চলবে না, রাশিয়া খুব একটা প্রেসক্রিপশন দেয় না। মানে এইসব দেশের কাছে আমরা যাই মোটামুটি এই প্রেসক্রিপশন আনার জন্য। তো আমরাও যেমন যাই, তারাও খুব প্রেসক্রাইব করতে ভালোবাসে। বাট এইখানে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নিতে হবে। সেই রাজনৈতিক নেতৃত্ব আমরা দেখতে চাই এবং সেই রাজনৈতিক নেতৃত্বকে এই লিডটা নিতে হবে, যে তারা ঠিক করবেন যে কিভাবে আমরা দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো। একটা ভোট হোক, ভালো নির্বাচন হোক, তারপরে আমরা আস্তে আস্তে অনেক সংস্কার করতে পারবো। অনেক সংস্কার জরুরি হয়তো। এই আলোচনা আবারও ফিরবো। আমি একটু বিরতি থেকে ফিরে এসে, প্রিয় দর্শক, আরএল দেশ সাম্প্রতিক নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরএল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ারবার নিবেদিত দেশ সাম্প্রতিক আরো একবার স্বাগত জানাচ্ছি অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী স্যার। আপনার কাছে আবারও আসি। আমাদের যেই বিতর্ক, যে উত্তাপ বা যে বাকবিতণ্ডা আমরা রাজনীতিতে এখন লক্ষ্য করছি, সংস্কার বাধাগ্রস্ত হবে কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে অভ্যুত্থানের আগের রাজনীতি আর এখনকার রাজনীতির মধ্যে কোনো মানে কি পরিবর্তন হলো আজকে আপনি যদি বলেন। অভ্যুত্থানের আগে রাজনীতিটা, অভ্যুত্থানটা কি একটা, এটা যদি আমরা বিশ্লেষণ করি এটাও দেখবো হঠাৎ করে যেটা হয়েছে এত অল্প সময়ের মধ্যে কিন্তু হাসিনা বাবা যে চলে যাবে 1.5 মাসের আন্দোলনে, অনেকেই কিন্তু কল্পনা করে না। এমনকি যারা অভ্যুত্থানে বিশেষ ভূমিকা পালন করছে, বিশেষ ছাত্র জনতা, অর্থাৎ তারাও কিন্তু চিন্তা ভাবনা করে নাই 5ই আগস্টে হাসিনা বাবা যে চলে যাবে, বিদায় নিবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যার জন্য হয়েছে কি, ওই যেটা তাড়াতাড়ি পেয়ে গেছে ওটার জন্য ওরা পরিকল্পনা খুব সম্ভবত করতে পারে না কোথায় কি করবে। তারা যে হয়তো একটা রাজনৈতিক দল করলে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এই ধরনের পরিকল্পনা তাদের মাথায় ছিল না। কিন্তু হয়েছে জাস্ট যে এই ঘটনা ঘটার পরে তারা ক্ষমতার একটা মোহমনায় তাদের এসে গেছে। মানে যেই সমস্ত অল্প বয়সের ছাত্রছাত্রীরা যে ভূমিকাটা পালন করছে, একটি ঐতিহাসিক ভূমিকা পালন করছে, আমরা সবাই অভিনন্দন জানাই এবং আমরা সবাই আনন্দিত ছিলাম যে এই ছাত্রদের একটা ভবিষ্যৎ হবে। কিন্তু তারা অতি তাড়াতাড়ি ক্ষমতা পাওয়ার জন্য এবং ক্ষমতা মোহে এমনভাবে তাদের ধরছে যে তারা মনে হয় আর সঠিক পথে যেতে পারে না। এবং একটু ছাত্র এনসিপি দেখেন আপনি, তাদের মধ্যে একজন অভিভাবক সুলভ লিডার কিন্তু নেই। বিশাল একটি দলের সাথে তাদের নির্বাচনে যেতে হবে, বিএনপির সাথে। বিএনপি তো গ্রাসরুট লেভেল অত্যন্ত শক্তিশালী, যেটা আমি প্রথমে বলছি। আওয়ামী লীগ এবং বিএনপি বাংলাদেশের গ্রাসরুট লেভেলে অত্যন্ত শক্তিশালী দুটো রাজনৈতিক দল। একটিকে যে বিদায় দেওয়া হয়েছে, কিন্তু এখন বিএনপিকে তো রাজনীতি দিয়ে তার সামনে আসতে হবে, এই মব কালচারের মাধ্যমে আসতে পারবে না। মব কালচার সম্পর্কে আমার ভিন্ন কথা আছে, প্রতিটি অভ্যুত্থানের পরে দেখা যায় মব কালচার, এবং সেটা এত দীর্ঘ সময় থাকে না, অল্প সময়ই আইনের শাসনের মাধ্যমে এটা তিরোহিত হয়ে যায়। কিন্তু আমার মনে হয় যেটা হচ্ছে সেইখানে তারা যদি পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে অগ্রসর হয়, ইভেন আমি বলবো জামাত ইসলাম সহ ইসলামিক দলগুলো, তাদের তো আরেকটু দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা যদি নির্বাচনটার প্রতি গুরুত্ব দিয়ে জাস্ট ছাড় দিতে হবে, ছাড় দিয়ে নির্বাচনটা এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি অনুষ্ঠিত হয়, তাহলে আমার মনে হয় দেশের জন্য ভালো হবে, ছাত্রদের জন্য ভালো হবে এবং ইসলামিক পলিটিক্যাল পার্টিগুলোর জন্য ভালো হবে। বিএনপি তো চাচ্ছে এটা এখন,
তা আমার মনে হয় না বর্তমানে যে অবস্থা চলছে এই অবস্থার মধ্য দিয়ে ছাত্ররা নেক্সট নির্বাচনে দিলেও হলো যে ভালো কিছু করতে পারবে না। কেন, এই অল্প সময়ের মধ্যে তারা যে সুনামের চেয়ে বেশি দুর্নামটা কুড়াচ্ছে, যার জন্য হবে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় 3-4 জন যারা আছেন ওখানে, তারা কিন্তু আরও এমন দুর্নাম সৃষ্টি করবে যার জন্য তাদের ইমেজগুলো নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যৎ তাদের জন্য ক্ষতি হবে। বরঞ্চ যদি নির্বাচনের মাধ্যমে অল্প কয়েকটা আসন পেয়ে দাঁড়াতে পারতেন, নেক্সটে হয়তো বা তাদের ভূমিকার মাধ্যমে পজিটিভ ভূমিকা রাখলে ভালো করতে পারতেন। কিন্তু আমার মনে হয় না যেই পদ্ধতিতে যেই পলিসি নিয়ে তারা অগ্রসর হচ্ছেন এই পলিসিতে তারা দাঁড়াতে পারবে। অসংখ্য ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান। আপনাকে যদি শেষ করতে চাই, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গতকালই বলেছেন, এই অবস্থায় বর্তমান যে অবস্থা, এই অবস্থায় ভোট হলে নির্বাচন ব্যবস্থাকে গণহত্যার শামিল বলে তিনি মনে করেন। মানে এই মুহূর্তে যদি ভোট হয় আর কি, এটিকে আসলে আপনি কি মনে করছেন? একটু জানতে চাই। আরেকটি বিষয় হচ্ছে যে সংস্কার বাধাগ্রস্ত হবে কিনা। আমরা যে রাজনীতিতে তর্ক বিতর্ক দেখছি ভোট নিয়ে, পিয়ার পদ্ধতি নিয়ে। প্রথম সংস্কারের বিষয়টা বলি, সংস্কার বাধাগ্রস্ত হবে কেন? সংস্কারের বিষয়ে তো অনেক আলোচনা হয়েছে এবং আমরা যতদূর জেনেছি, পুরো যারা জানি না, কিন্তু আমরা জেনেছি যে প্রায় 164টা পয়েন্টের মধ্যে 90-এর বেশি পয়েন্টে অলরেডি একমত হয়েছেন। তো এখানে বাধাগ্রস্ত হওয়ার তো কিছু নাই। বড় করে বললে 70 অনুচ্ছেদ, প্রধানমন্ত্রীর মেয়াদ, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, উচ্চকক্ষ, নারী আসন, অনেক বিষয়ে একমত। তাহলে সংস্কার বাধাগ্রস্ত হওয়ার কারণে আমরা যে মিনিমাম, ডক্টর ইনুজ যেভাবে বলছেন যে কমন মিনিমাম সংস্কার হলে ডিসেম্বরের নির্বাচন, তো আমার তো মনে হয় এখন ডিসেম্বরে নির্বাচন করে দেওয়ার সুযোগ আসছে দেশের সামনে। কেন আমরা খামাখা ফেব্রুয়ারি, এপ্রিল, জুন নিয়ে আলোচনা করছি আমি জানি না। উনার কথা যদি উনি যদি জেন্টেলম্যানস কথা হয়, একজন রাষ্ট্রনায়কের কথা হয়, তাহলে ডিসেম্বরে এই অল্প কিছু সংস্কার নিয়ে আমরা ডিসেম্বরে নির্বাচনে যেতে পারি। আর দ্বিতীয়ত জামাত ইসলামী অনেক সময় অনেক ধরনের কথাবার্তা বলে, তাদের তো অনেক রাজনীতির বিষয় টিষয় আছে। তারা 71 মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকার ব্যাপারটাও তো তারা কনফিউজ না, তারা তো তাদের ভূমিকায় ঠিকই আছে তারা বলে, মাঝে মাঝে তারা একটু কনফিউজ করে যে না আমাদের যদি ভুলটুল হয়ে থাকে, বা আবার বলে যে মেডিকুলাস ডিজাইন এইসব ঘটনা ঘটেছিল, মানে আমাদের স্বাধীনতার একটা মেডিকুলাস ডিজাইন বানিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো জামাতে ইসলামের আমির উনারা তো এতদিন আন্দোলন করলেন কিসের জন্য? জামাত তো যুগপৎ আন্দোলনে ছিল বিএনপির সাথে, এবং আন্দোলনটা ছিল একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা দেশে, তত্ত্বাবধায়ক সরকার যেটা বাতিল করা হয়েছে সেটা বাতিল থেকে বেরিয়ে আসা, এবং সেই সরকারের অধীনে একটা ভোট দেওয়া। তোমরা তো ভোটের জন্য এতদিন আন্দোলন করলেন, এখন হঠাৎ করে এই অবস্থায় ভোট দিলে, এই অবস্থা সৃষ্টির জন্য কারা কারা দায়ী এটা নির্ধারণ করতে হবে, জামাতকেই বলতে হবে। প্রথম দায়িত্ব কার? একটা দেশের যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ভোটের যে অবস্থা, সব কিছু দায়িত্ব হলো তো সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের। তার আছে মিলিটারি, তার আছে পুলিশ, তার আছে নেভি, এয়ারফোর্স, তার আছে বিজিবি, এবং তার মানে রাষ্ট্র ব্যবস্থা আছে একেবারে তৃণমূল পর্যন্ত। সুতরাং তাকেই প্রথম ব্যবস্থাটা নিতে হবে। পরবর্তী দায়িত্বটা হলো অবশ্যই রাজনৈতিক দলের। যেমন বিএনপির এখানে অনেক দায়িত্ব আছে, যে বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, কিছু কিছু অভিযোগ তারা ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন এবং কিছু কিছু অভিযোগ তারা অস্বীকার করেন। বাট বিএনপিকে আরও ভালোভাবে দেখতে হবে যে তাদের দলের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ যাতে না আসে যে মানুষ মনে করে যে না বিএনপি দলটা ক্ষমতায় গেলে আবার স্বৈরাচার হবে, এই ধরনের লুটপাট হবে, চাঁদাবাজি হবে, এটা তাদের উপরে চাপানো হয়। অথবা তাদের দলকে এটা দেখতে হবে যে তারা যেখানে যেখানে যা হচ্ছে এটা একটা পরিষ্কার জানতে হবে। জামাতে ইসলামকেও সেইভাবে তারা চিন্তা ভাবনা করেন, করে একটা নির্বাচনের দিকে আগান। আপনি হঠাৎ করে দেশের পরিস্থিতি খারাপ, পরিস্থিতি উন্নয়নের দায়িত্ব সরকার, বিএনপি, জামাত এবং অন্যান্য সব রাজনৈতিক দলের। যারা ফ্যাসিবাদের সাথে নাই, যারা মানে ফ্যাসিবাদ চলে গেছে, তাহলে আপনারা যারা আছেন সবাই মিলে পরিস্থিতি উন্নয়ন করেন। কিন্তু পরিস্থিতির দোহাই দিয়ে নির্বাচনটাকে ডিলে করা বা একটা অনির্বাচিত সরকার রাখা, এটা কিন্তু বাংলাদেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হবে না, এবং বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আইন শৃঙ্খলা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের গণতন্ত্র সবকিছু ক্ষতিগ্রস্ত হবে। অসংখ্য ধন্যবাদ আবু আলম শহীদ খান এবং অধ্যাপক নুরুল আলম আমিন ব্যাপারী স্যার, আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, RIL অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কয়ার বা নিবেদিত দেশ সাম্প্রতিক আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।